ফোনের রিংটোন বদলাতে গিয়ে কানে ফিসফিসিয়ে বিয়ের প্রস্তাব। আমি কেঁপে উঠলাম যখন আমার ছেলে অনির্বাণ বলল, এই রিংটোনের মতো আমি চাই তুমি সবসময় আমার ডাকে সাড়া দাও, স্ত্রী হিসেবে। বিয়ে করো আমাকে, মাগি। নতুন ফোন কিনেছিলাম, রিংটোন সেট করতে পারছিলাম না। অনির্বাণ সাহায্য করতে এলো। বলল তার জন্য একটা স্পেশাল রিংটোন সেট করতে। যখন আমি মোবাইলে কাজ করছিলাম, সে পেছন থেকে ঝুঁকে আমার কানের কাছে এসে ফিসফিস করল। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। আমি শিহরিত হয়ে উঠলাম। ফোনের স্ক্রিন আমার চোখে ঝাপসা হয়ে এলো। হাত কাঁপছিল, রিংটোন সেট করতে পারছিলাম না। অনির্বাণ, সরে যাও, আমি কাঁপা গলায় বললাম। এভাবে কথা বলো না, গি। মা, আমি তোমার কাছ থেকে সরতে চাই না। সে আমার চুল সরিয়ে আবার ফিসফিস করল। আমি চাই তুমি আমার হও, সম্পূর্ণভাবে আমার স্ত্রী হও, মা গু। ফোন হাত থেকে পড়ে গেল। স্ক্রিনে ফাটল ধরল। অনির্বাণ হাসল। দেখো মা, আমার প্রস্তাব শুনে তোমার ফোনও উত্তেজিত হয়ে গেছে, গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অদিতি চক্রবর্তী। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুজয় চক্রবর্তী, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অনির্বাণ আর মীরা। অনির্বাণ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মীরা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের ঘরে যে কাণ্ড ঘটল সেটা বলতে গিয়ে আমার শরীর এখনও কাঁপে। সত্যি বলতে আমি কি করব বুঝতে পারছিলাম না। অনির্বাণ, আমার নিজের ছেলে, আমার কানে এমন কথা বলল যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি জানতাম না এমন একটা সাধারণ দিনে আমার জীবন উল্টে যাবে। ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। অনির্বাণের দিকে তাকাতে পারছিলাম না। আমার চোখে পানি ছলছল করছিল। সে আমার হাত ধরে টানল। মা, তোমার মুখ এত শুকনো কেন? তুমি কি ভয় পেয়ে গেছ? আমি হাত ছাড়িয়ে নিয়ে বাথরুমের দিকে দৌড়ে গেলাম। দরজা বন্ধ করে সিঙ্কের সামনে দাঁড়িয়ে কাঁপতে লাগলাম। আয়নায় নিজের চেহারা দেখে চিনতে পারছিলাম না। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল, আমার ছেলে কি বলল? কেন বলল? কোনো মায়ের সাথে এমন কথা কি কোনো ছেলে বলে? বাথরুমের দরজায় নক হলো। মা, দরজা খোলো। আমি মজা করছিলাম। তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন? মজা? এটা কেমন মজা? আমি দরজা খুললাম। অনির্বাণের চোখে হাসি ছিল। মা, তুমি সত্যি ভেবেছ আমি তোমাকে গি? সে হাসতে লাগল। আমি তো তোমার সাথে নাটক করছিলাম। আমরা স্কুলে একটা নাটক করছি, সেটার লাইন প্র্যাকটিস করছিলাম। তোমার মুখের অবস্থা দেখেছ? তুমি যেভাবে রিয়্যাক্ট করলে, কি অসাধারণ অভিনয়! আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার মনের অবস্থা ঠিক করতে সময় লাগল। অনির্বাণ, এই ধরনের মজা করো না। আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম গু। সরি মা। সে আমাকে জড়িয়ে ধরল। আমি কখনো তোমাকে ভয় দেখাব না। তুমি জানো তো আমি কত মজা করতে পছন্দ করি গি। আমি শান্ত হওয়ার চেষ্টা করলাম। কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না। অনির্বাণের চোখে আমি কি দেখলাম? ওর গলার স্বরে কি ছিল? আমার মন বলছিল সে সত্যি মজা করছিল না। কিন্তু আমি ভাবতে চাইলাম না। আমার ছেলে, আমারই ছেলে, এমন কিছু কখনো চিন্তাও করতে পারে না। সন্ধ্যাবেলা সুজয় অফিস থেকে ফিরল। আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। সুজয় এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কি রান্না হচ্ছে? বড্ড ভালো গন্ধ আসছে গু। আমি চুপ করে রইলাম। কেমন যেন অস্বস্তি লাগছিল। সারাদিন ধরে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। সুজয় আমার গালে একটা চুমু দিয়ে বলল, কি হয়েছে তোমার? এত চুপচাপ কেন? কিছু না, আমি বললাম। বাস একটু মাথা ধরেছে গি। ওষুধ খেয়েছ? হ্যাঁ গু। এমন সময় অনির্বাণ ঘরে ঢুকল। বাবা, তুমি কবে ফিরলে? আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কি সারপ্রাইজ? সুজয় হাসতে হাসতে জিজ্ঞেস করল। আমাদের কলেজের ড্রামা কন্টেস্টে আমি ফার্স্ট হয়েছি। আমার অভিনয় দেখে সবাই অবাক হয়ে গেছে। অনির্বাণ চিৎকার করে বলল। আমরা যে নাটকটা করেছিলাম সেটা ছিল অদৃশ্য সম্পর্ক।
একজন ছেলের গল্প যে তার মাকে নিয়ে অদ্ভুত স্বপ্ন দেখত। আমার হাত থেকে হাতা পড়ে গেল। আমি শিউরে উঠলাম। অদিতি, কি হলো? সুজো আমার দিকে তাকাল। না, কিছু না। একটু গরম লেগেছে আমি বললাম। তোমরা দুজন বসো, খাবার প্রায় রেডি। সুজো আর অনির্বাণ ড্রয়িং রুমে চলে গেল। আমি শিউরে উঠলাম যখন শুনলাম অনির্বাণ বলছে, বাবা, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি কখনো মায়ের ছাড়া জীবন কল্পনা করতে পারো? সুজয়ের আমি শুনলাম, কি বলছো তুমি? তোমার মাকে ছাড়া আমি একদিনও থাকতে পারি না। কেন এমন প্রশ্ন করছ? না, আমাদের নাটকের জন্য জিজ্ঞেস করছিলাম। অনির্বাণ বলল। কিছু মনে করো না গি। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। সুজো আমার পাশে ঘুমিয়ে পড়েছিল। আমি ছটফট করছিলাম। অনির্বাণের আচরণ আমাকে ভয় দেখাচ্ছিল। সকালবেলার ঘটনাটা কি সত্যি নাটকের অভিনয় ছিল, নাকি ও সত্যি আমার প্রতি অস্বাভাবিক অনুভূতি পোষণ করে? আমি কি করব? আমি উঠে গিয়ে বারান্দায় দাঁড়ালাম। সব ঘর অন্ধকার। কেবল অনির্বাণের ঘরের ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছিল। আমি সাহস করে ওর ঘরের দরজার সামনে গেলাম। ভেতর থেকে ফিসফিস শব্দ আসছিল। আমি জানি মা, তুমি আমার কথা ভাবছ। আমি তোমাকে চাই, শুধু আমার জন্য। আমি কেঁপে উঠলাম, কিন্তু তারপরেই শুনলাম, আমি এই সংলাপগুলো ঠিকমতো মুখস্থ করতে পারছি না। নাটকের দিন কি করব? আমি স্বস্তি পেলাম। তাহলে সব সত্যি অভিনয়ের জন্য। আমি ফিরে আসতে যাচ্ছিলাম, এমন সময় পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু হাত দিয়ে আমার মুখ চেপে ধরা হল। শিস! আমি সুজয়কু স্বামীর গলা শুনে আমি নিশ্চিন্ত হলাম। তুমি এখানে কি করছ এত রাতে? অনির্বাণের আচরণ দেখে আমি একটু চিন্তিত ছিলাম। আমি বললাম। চিন্তিত? কেন? না, কিছু না। বোধহয় আমি খুব বেশি ভাবছি। চলো শুতে যাই। পরদিন সকালে আমি দেখলাম অনির্বাণ স্কুলের ব্যাগ গুছিয়ে রেডি হচ্ছে। আমি ওকে একটু ভালোভাবে লক্ষ্য করলাম। একটা অদ্ভুত হাসি ছিল ওর ঠোঁটের কোণায়। ও যখন আমার দিকে তাকালো, আমার গা শিউরে উঠল। মা, তোমাকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। আমাদের নাটকের স্ক্রিপ্ট। ও তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে আমার দিকে এগিয়ে দিল। দেখো, এই হলো আমার ক্যারেক্টার, রাহুল, যে তার মাকে নিয়ে অস্বাভাবিক ভাবনা ভাবে। আমি ফাইলটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। সত্যি সেখানে সেই সংলাপগুলো লেখা ছিল, যেগুলো অনির্বাণ আমাকে বলেছিল। আমি স্বস্তি পেলাম। তুমি কিন্তু খুব ভালো অভিনয় করেছিলে, মা। আমি যখন তোমাকে সেই কথাগুলো বললাম, তুমি সত্যি বিশ্বাস করেছিলে। অনির্বাণ হাসল। তোমার মুখের অভিব্যক্তি দেখে আমি প্র্যাকটিস করছি। এটাই আমার টেকনিক, দেখো আমি কত ভালো অভিনয় করি গিয়ে। তাই বলো, আমি একটু সহজ হওয়ার চেষ্টা করলাম। তবে আর এমন মজা করো না। আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। শরীমা, ও আমাকে জড়িয়ে ধরল। আজ সন্ধ্যায় আমার নাটকের ড্রেস রিহার্সাল আছে। দেরি হয়ে যাবে। তুমি আর বাবা আমাকে নিতে এসো না। আমি নিজেই চলে আসব। সেদিন সারাদিন আমি কেমন যেন অস্বস্তি বোধ করছিলাম। অনির্বাণের কথা বিশ্বাস করতে মন চাইছিল, কিন্তু কেমন একটা সন্দেহ আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বিকেলবেলা মীরা স্কুল থেকে ফিরল। মা, আজ আমাদের স্কুলে অনির্বাণ দাদা এসেছিল। ও আমাকে ডাকল না, ক্লাস টিচারের সাথে কথা বলছিল। মীরা বলল। কি? অনির্বাণ তোর স্কুলে গেছিল? কখন? দুপুরবেলা। ও দূর থেকে আমাকে দেখেছিল, কিন্তু আমার সাথে কথা বলল না। আমার মন খারাপ হয়ে গেল। ও কেন মীরার স্কুলে গেছিল? ওর তো কলেজ আছে। আমি অনির্বাণকে ফোন করলাম, কিন্তু ফোন রিসিভ করল না। আমার ভয় বাড়তে লাগল। সন্ধ্যা হয়ে এল। সুজো অফিস থেকে ফিরল। অনির্বাণ এখনো ফেরেনি? সুজো জিজ্ঞেস করল। না, ও বলেছিল আজ রিহার্সাল আছে, দেরি হবে। আমি বললাম। কোন রিহার্সাল? ওর তো নাটকের প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। ও আজ সকালে আমাকে বলছিল যে ও বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাবে। সুজয় বলল। আমার ভেতরে শীতল একটা স্রোত বয়ে গেল। কি বলে? কিন্তু ও তো আমাকে বলল। তুমি অত চিন্তা করো কেন? সুজয় হাসল। বড় হয়েছে ছেলেটা, বন্ধুদের সাথে সময় কাটাতে চায়, এতে খারাপ কি? আমি আর কিছু বললাম না, কিন্তু আমার অস্বস্তি বাড়তে লাগল। রাত ৮টা বাজার পর অনির্বাণ ফিরল। তার চোখ লাল, চুল এলোমেলো।
ও ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে পড়ল। কেমন ছিল রিহার্সাল? আমি জিজ্ঞেস করলাম ওর প্রতিক্রিয়া দেখার জন্য। ভালো খো সংক্ষিপ্ত উত্তর দিল। নাটকের কথা বলছ? সুজো আসতে আসতে জিজ্ঞেস করল। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি সিনেমা দেখতে যাচ্ছ গু। অনির্বাণ চমকে উঠল। হ্যাঁ। মানে? আসলে আমরা সিনেমাও দেখলাম, তারপর রিহার্সালও করলাম গু। তুমি তো বলেছিলে নাটকের প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। সুজো সন্দেহ করে জিজ্ঞেস করল। হ্যাঁ, ওইটা শেষ হয়েছে। এটা অন্য একটা নাটক। এই কবে শুরু হলো? তোমরা বুঝবে না ঘু। অনির্বাণ উঠে নিজের ঘরে চলে গেল। সুজো আর আমি একে অপরের দিকে তাকালাম। সুজো বলল, বিশ্বাস করো, ও কোনো মেয়ের সাথে মিট করেছে। বয়স হয়েছে, এসব হবেই গু। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মন বলছিল অন্য কিছু ঘটছে। রাতে অনির্বাণ ঘর থেকে বেরোল না, খাবারও খেল না। পরদিন সকালে মীরা আমাকে ডাকল। মা, দেখো অনির্বাণ দাদার ফোনে কি আছে গু। আমি দেখলাম মীরা অনির্বাণের ফোন হাতে নিয়ে এসেছে। তুমি ওর ফোন কেন নিয়ে এলে? এটা ঠিক নয় গু। দাদা বাথরুমে গেছে। ওর ফোন আনলক ছিল। আমি দেখলাম ও মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে। দেখো, মীরা ফোনটা আমার দিকে এগিয়ে দিল। আমি দেখলাম অনির্বাণ একটা গ্রুপে চ্যাট করছে, যার নাম ঘু বিশেষ পরিকল্পনা গু। আমি কিছু মেসেজ দেখলাম। সব ঠিক আছে? আমাদের প্ল্যান ফেইল হবে না তো? না, সব ঠিক আছে। কাল রাতে আমরা সবাই মিলব গু। তোমার মা যেন জানতে না পারে গু। বাবাকেও নয়। এটা আমাদের সিক্রেট কি। আমার বুক ধক করে উঠল। এখন আমি সত্যি ভয় পেয়ে গেলাম। ও কি করতে যাচ্ছে? কি করতে যাচ্ছে? মীরা, ফোনটা রাখো ওর টেবিলে। কাউকে কিছু বলো না। গিয়ে আমি মীরাকে বললাম। মীরা ফোন রেখে এলো। আমি সারাদিন অস্থির ছিলাম। কি করব ভেবে পাচ্ছিলাম না। সুজয়কে বলবো? কিন্তু কি বলবো? আমার কাছে কোনো প্রমাণ নেই। হয়তো ওরা সত্যি কোনো সারপ্রাইজ পার্টি প্ল্যান করছে বা অন্য কিছু। রাতে ডিনার টেবিলে আমরা সবাই বসেছিলাম। অনির্বাণ খুব চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কাল তোমার কোনো স্পেশাল প্ল্যান আছে? অনির্বাণ চমকে উঠল। না। কেন? এমনি জিজ্ঞেস করছিলাম। কাল শনিবার, ভাবছিলাম আমরা সবাই মিলে কোথাও যাব গু। না মা, আমার কাল কলেজের প্রজেক্ট আছে। আমি বন্ধুদের বাড়িতে যাব। রাতে হয়তো দেরি হবে, তোমরা আমার জন্য অপেক্ষা করো না ঘু। অনির্বাণ বলল। কোনো বন্ধুর বাড়ি? সুজয় জিজ্ঞেস করল। রঞ্জয়ের বাড়ি খু। অনির্বাণ দ্রুত উত্তর দিল। রঞ্জ? সে কে? আমি তো চিনি না ঘে। আমি বললাম। নতুন বন্ধু। এই সেমিস্টারে ওর সাথে আলাপ হয়েছে খু। অনির্বাণ খাবারে মনোযোগ দিল, আমার চোখের সাথে চোখ মেলাচ্ছিল না। আমি আর কিছু বললাম না। কিন্তু সিদ্ধান্ত নিলাম, কাল আমি অনির্বাণকে ফলো করব। আমাকে জানতেই হবে ও কি করতে যাচ্ছে। পরদিন সকালে অনির্বাণ বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি মীরাকে সুজয়ের সাথে রেখে অনির্বাণের পিছু নিলাম। সুজয়কে বললাম আমার এক বান্ধবীর বাড়ি যাচ্ছি। অনির্বাণ বাস ধরল। আমিও দূরে থেকে একই বাসে উঠলাম। সে শহরের অন্য প্রান্তে নেমে গেল, একটা পুরনো দোকানপাটের এলাকায়। আমি দূর থেকে লক্ষ্য করলাম ও একটা পুরনো বাড়ির সামনে দাঁড়াল। সেখানে আরও কয়েকজন ছেলে জমা হয়েছিল। ওরা কথাবার্তা বলে ভেতরে ঢুকে গেল। আমি কিছুক্ষণ অপেক্ষা করে ভেতরে যাওয়ার সাহস করলাম। বাড়িটা পুরনো, অনেক দিন ধরে কেউ থাকে না এমন। ভেতরে ঢুকে দেখলাম সিঁড়ি দিয়ে উপরের তলায় যাওয়ার শব্দ আসছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। একটা ঘর থেকে আলোর আভা আসছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে শুনতে চেষ্টা করলাম কি হচ্ছে। সবাই এসে গেছে? একজন জিজ্ঞেস করল। হ্যাঁ। আমরা 7 জন আছি। বাকি জিনিসপত্র সব এনেছ? অন্য কণ্ঠ জিজ্ঞেস করল। হ্যাঁ, সব রেডি। আজ রাতেই আমরা পুরো প্ল্যান এক্সিকিউট করব। এটা অনির্বাণের গলা। আমার বুক ধড়াস করে উঠল। ওরা কি করতে যাচ্ছে? রাতে কি ঘটবে? ব্যাগ থেকে আমি কিছু বের করার শব্দ পেলাম। এই যে, সবার জন্য কালো পোশাক। আমরা সবাই কালো পোশাক পরে যাব। মুখে কালো মাস্ক থাকবে। কেউ আমাদের চিনতে পারবে না ঘ। অনির্বাণ বলল। ঠিক আছে। সবাই টার্গেট বুঝেছে তো? আমরা রাত 12টার পর মিট করব, তারপর প্ল্যান মতো কাজ করব। আরেকজন বলল। আমার শরীর হিম হয়ে গেল।
ছেলেরা কি কোনো চুরি করতে যাচ্ছে? কি ডাকাতি? এমন কিছু? ওরা কি মাস্ক পরে টার্গেট করে কাউকে আক্রমণ করতে যাচ্ছে? কেন? কি হচ্ছে এসব? আমার ছেলে, আমার অনির্বাণ কেন এসব করছে? আমি আর শুনতে পারলাম না। আমার পা কাঁপছিল। আমি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। শব্দ হল। ঘর থেকে ছেলেরা বেরিয়ে এলো। কে ওখানে? একজন চিৎকার করে জিজ্ঞেস করল। আমি উঠে দৌড়াতে শুরু করলাম। কিন্তু দুজন আমাকে ধরে ফেলল। একজন মহিলা। সে আমাদের কথা শুনেছে, একজন বলল। আমাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যাওয়া হলো। সবার মুখে কালো কাপড় জড়ানো। একজন করে কাপড় সরাতে লাগল। আমি অনির্বাণকে খুঁজছিলাম। তাকে চিনতে পারছিলাম না। মা! অনির্বাণের গলা শুনে আমি চমকে উঠলাম। সে কাপড় সরিয়ে সামনে এলো। তুমি এখানে কি করছ? অনির্বাণ! আমি কাঁদতে শুরু করলাম। তুমি কি করছ? এসব কি? বাকি ছেলেরাও তাদের মুখের কাপড় সরাল। সবাই অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছিল। এ তোমার মা? একজন জিজ্ঞেস করল। হ্যাঁ গো। অনির্বাণ মাথা নিচু করে বলল। মা, তুমি আমার পিছু নিয়েছ? কেন? অনির্বাণ, তুমি কি করছ এখানে? কালো পোশাক, মাস্ক, রাতে কোথায় যাবে? কোনো টার্গেটের কথা বলছিলে? তুমি কি গু? আমি কাঁদতে কাঁদতে বললাম। ছেলেরা একে অপরের দিকে তাকাল। তারপর হঠাৎ সবাই হেসে উঠল। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। অনির্বাণ, তোমার মা ভাবছেন আমরা ডাকাতি করতে যাচ্ছি, একজন হাসতে হাসতে বলল। মাম, আমরা ঘরে ঢোকার আগে বোর্ডটা দেখেননি? আরেকজন জিজ্ঞেস করল। কোন বোর্ড? আমি জিজ্ঞেস করলাম। বাইরে, বাড়ির সামনে। সেখানে লেখা আছে গোয়েন্দা ক্লাব। আমরা কলেজের একটা ক্লাব। আমরা রহস্য সমাধান করি কি? ছেলেটি বলল। আমি অবাক হয়ে গেলাম। গোয়েন্দা ক্লাব? হ্যাঁ মা গো, অনির্বাণ মাথা নিচু করে বলল। আমি তোমাকে বলিনি কারণ তুমি বিশ্বাস করতে না। আমরা একটা ক্লাব শুরু করেছি। আমরা শহরের বিভিন্ন রহস্য সমাধানের চেষ্টা করি। যেমন হারিয়ে যাওয়া পোষা প্রাণী খুঁজে বের করা, বাড়ি থেকে হারিয়ে যাওয়া জিনিসপত্র খোঁজা, এরকম গো। তাহলে কালো পোশাক, মাস্ক? ওহ সেটা, আরেকজন ছেলে বলল। আমরা আজ রাতে একটা বিশেষ কেস করতে যাচ্ছি। একজন বৃদ্ধা আমাদের জানিয়েছেন যে তার পড়শি রাতে আজব শব্দ করে তার বাগানে কিছু গোপন করছে। আমরা রাতে সেখানে গিয়ে তদন্ত করতে যাচ্ছিলাম। কালো পোশাক পরে যাচ্ছিলাম যাতে আমাদের কেউ দেখতে না পায়। আমি অনির্বাণের দিকে তাকালাম। সত্যি? হ্যাঁ মা। এটাই আমাদের গোয়েন্দা ক্লাব। আমরা শহরের ছোটখাটো রহস্য সমাধান করি। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, এজন্য তোমাকে বলিনি গো, অনির্বাণ বলল। কিন্তু তোমার আচরণ? ফোনের রিংটোন সেটিং করার সময় তুমি আমার কানে যা বলেছিলে, নাটকের কথা বলেছিলে, আমি জিজ্ঞেস করলাম, এখনও সন্দেহ ছিল আমার মনে। অনির্বাণ আবার হাসল। মা, সেদিন আমি সত্যি নাটকের লাইন প্র্যাকটিস করছিলাম। আমাদের ক্লাবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রোল প্লে করি, বিভিন্ন ক্যারেক্টার সেজে তদন্ত করার জন্য। সেদিন আমি একটা সাইকোপ্যাথের রোল প্র্যাকটিস করছিলাম, যে তার মাকে নিয়ে অসুস্থ ভাবনা ভাবে। আমি ভাবলাম, যদি তোমাকে বিশ্বাস করাতে পারি যে আমি সত্যি সেই ক্যারেক্টার, তাহলে আমার অভিনয় সফল। কিন্তু তোমার মুখের অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে সব খুলে বলার সাহস পাইনি গি। আর তোমার মা কি মীরার স্কুলে গিয়েছিলেন? মীরা তো বলেছিল গু। একজন ছেলে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি গিয়েছিলাম। সেখানে একটা হারিয়ে যাওয়া বাচ্চার কেস ছিল। স্কুলের একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল। আমরা তদন্ত করছিলাম। আমি মীরাকে কিছু বলিনি কারণ সে চ্যাটারবক্স, সবাইকে বলে দিত। আমি বিশ্বাস করতে শুরু করলাম। তাই বলো। আমি তো ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম তুমি কোনো বিপদে পড়েছ বা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়েছ। না মা, অনির্বাণ আমাকে জড়িয়ে ধরল। আমি কোনো খারাপ কাজে জড়াব না। এটা শুধু আমাদের হবি, গোয়েন্দাগিরি করা। যদি তুমি আগেই জানতে তাহলে আমরা এত সন্দেহজনক আচরণ করতাম না গি। আমি সবার সাথে আলাপ করলাম। ছেলেরা সবাই ভালো, ভদ্র, পড়াশোনায় ভালো। ওরা আমাকে তাদের কেস হিস্ট্রি দেখালো, ছোট ছোট রহস্য যা ওরা সমাধান করেছে। কারো হারিয়ে যাওয়া বাইসাইকেল খুঁজে বের করা থেকে শুরু করে একজন বৃদ্ধের হারিয়ে যাওয়া কুকুর খুঁজে ফেরত দেওয়া, ওরা অনেক ভালো কাজ করেছে।
আমি স্বস্তি পেলাম। ঠিক আছে, এবার আমি যাই। কিন্তু অনির্বাণ, এসব গোপন করার কি দরকার ছিল? তুমি আমাদের সব খুলে বললেই তো পারতে গু। সত্যি বলতে মা, অনির্বাণ লজ্জিত গলায় বলল, আমি ভাবতাম তুমি আর বাবা এসব নিয়ে হাসাহাসি করবে। বলবে যে এসব বাচ্চাদের খেলা। আমাদের সিরিয়াসলি নেবে না গি। আমরা হাসব কেন? আমি ওর চুলে হাত বুলিয়ে দিলাম। তোমরা তো ভালো কাজই করছ। তবে এবার থেকে আমাকে বলে যেও। আমি তোমাদের সাহায্য করব গু। বাড়ি ফিরে এসে আমি সুজয়কে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে চাইছিল না, পরে বলল, তুমি নিশ্চিত যে ওরা সত্যি গোয়েন্দাগিরি করছে? কোনো খারাপ কাজে জড়ায়নি? হ্যাঁ। আমি তাদের কেস ফাইল দেখেছি, তাদের সাথে কথা বলেছি। ওরা সত্যি ভালো কাজ করছে। আমাদের সাপোর্ট দেওয়া উচিত কি? আমি বললাম। সুজয় চিন্তা করে বলল, ঠিক আছে। এবার থেকে আমরা ওদের উৎসাহ দেব। কিন্তু কোনো বিপদে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে গু। পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম অনির্বাণের আচরণ অনেক স্বাভাবিক হয়ে গেছে। ও আমাদের সাথে খোলাখুলি কথা বলা শুরু করেছে, তার গোয়েন্দা ক্লাবের গল্প বলতে শুরু করেছে। মীরাও উৎসাহী হয়ে উঠেছে, ওদের ক্লাবে যোগ দিতে চাইছে। এক সপ্তাহ পর একদিন বিকেলে হঠাৎ আমাদের ঘরের ডোরবেল বাজল। আমি দরজা খুলে দেখলাম একজন পরিপাটি পোশাক পরা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। নমস্কার, আমি অরুণ চক্রবর্তী, পুলিশ বিভাগ থেকে এসেছি। তিনি আইডি কার্ড দেখালেন। আমি কি অদিতি চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তীর সাথে কথা বলতে পারি? আমার বুকের ভেতর ধরাস করে উঠল। কি ব্যাপার? কিছু হয়েছে? ভয় পাবেন না। আমি শুধু কিছু তথ্য জানাতে এসেছি। তিনি বললেন। অনির্বাণকে ডাকা হল। সে এসে অরুণ বাবুকে দেখে অবাক হয়ে গেল। আপনি এখানে? হ্যাঁ বাবা, অরুণ বাবু বললেন। আমি তোমার মাকে তোমাদের গোয়েন্দা ক্লাব সম্পর্কে সব বলতে এসেছি। আপনি জানেন? অনির্বাণ অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমরা সব জানি। তোমরা যে বৃদ্ধা রমা দেবীর কেস করেছিলে তার পড়শি সম্পর্কে? সেই পড়শিটি আসলে একজন খুব বড় ড্রাগ ডিলার ছিল, আমরা তাকে ধরার চেষ্টা করছিলাম। তোমাদের তদন্তের কারণে আমরা তার গোপন ড্রাগ ব্যবসার খবর পেয়েছি। আমরা গতকাল তাকে গ্রেফতার করেছি। তোমাদের কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে, অরুণ বাবু বললেন। আমি অবাক হয়ে গেলাম। কি বলছেন আপনি? ওরা কি আসলেই একটা ড্রাগ ডিলারকে ধরতে সাহায্য করেছে? হ্যাঁ ম্যাডাম। ওরা না জেনেই সাহায্য করেছে। ওরা রমা দেবীর পড়শির বাগানে লুকিয়ে দেখেছিল যে সে কি করছে। ওরা ভিডিও করেছিল, সেটা আমাদের পাঠিয়েছিল। আমরা সেই ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম যে এটা আমাদের অনেক দিনের খোঁজা ড্রাগ ডিলার। এরকম অনেক কেস ওরা সমাধান করেছে, আমরা জানি। অরুণ বাবু বললেন। দেখলে মা, অনির্বাণ উত্তেজিত হয়ে বলল। আমরা সত্যি গোয়েন্দাগিরি করছি। আমাদের কারণে একজন ড্রাগ ডিলার ধরা পড়েছে। স্যার, ওরা কি কোনো বিপদে আছে? এই ড্রাগ ডিলারের কোনো সহযোগী ওদের ক্ষতি করতে পারে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। না না, ভয় পাবেন না। আমরা সব ব্যবস্থা নিয়েছি। আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি এবং একটা ছোট্ট অনুরোধ করতে। অরুণ বাবু বললেন। কি অনুরোধ? সুজয় জিজ্ঞেস করল। এতক্ষণে সেও আমাদের সাথে যোগ দিয়েছিল। আমরা চাই অনির্বাণ আর তার বন্ধুরা আমাদের সাথে কাজ করুক। আমরা তাদের একটা জুনিয়র ডিটেকটিভ ব্যাজ দেব এবং ওরা আমাদের সাহায্য করবে ছোটখাটো কেস সমাধানে। ওদের বয়স কম, ওরা এমন জায়গায় যেতে পারে, এমন লোকের সাথে কথা বলতে পারে যেখানে আমরা পুলিশ হিসেবে যেতে পারি না। অরুণ বাবু বললেন। অনির্বাণের চোখে চিকচিক করছে। আমরা রাজি স্যার। আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব। আমি আর সুজয় একে অপরের দিকে তাকালাম। সুজয় বলল, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে কি? না না, আমরা তাদের কোনো বিপজ্জনক কাজে পাঠাব না। শুধু তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, এইসব। আমরা ওদের উপর নজর রাখব। অরুণবাবু আশ্বাস দিলেন। অনির্বাণ আমাদের দিকে আশাভরা চোখে তাকাল। প্লিজ মা, বাবা। এটা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমি সত্যি একজন ডিটেকটিভ হতে চাই। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, ঠিক আছে, তবে কিছু শর্ত থাকবে। প্রথমত, তোমার পড়াশোনা ঠিকমতো করতে হবে। দ্বিতীয়ত, কোনো বিপজ্জনক কাজে যাবে না। তৃতীয়ত, আমাদের সবকিছু জানাতে হবে, কোথায় যাচ্ছ, কি করছ। এবার থেকে আর কোনো গোপনীয়তা নয় গিয়ে। অনির্বাণ আনন্দে লাফিয়ে উঠল। ধন্যবাদ মা। আমি তোমাদের কখনো হতাশ করব না গি।
তারপর থেকে আমাদের জীবন একেবারে বদলে গেছে। অনির্বাণ এখন পুলিশের সাথে কাজ করে জুনিয়র ডিটেকটিভ হিসেবে। তার বন্ধুরাও সেই দলে আছে। তারা সত্যি অনেক ভালো কাজ করছে। ওর স্কুলের রেজাল্টও ভালো, কারণ ও জানে ভালো রেজাল্ট না করলে আমরা তাকে গোয়েন্দাগিরি করতে দেব না। আজ যখন ভাবি সেদিন যদি আমি অনির্বাণের পিছু না নিতাম, তাহলে কখনোই জানতে পারতাম না যে আমার ছেলে এত সাহসী, এত মেধাবী। কখনোই বুঝতে পারতাম না যে সে সত্যি কত ভালো কাজ করছে। আমার ভয়, আমার সন্দেহ, সব